হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডিনিস্ট ইউটিউব চ্যানেল। জ্ঞান অর্জনের এই সুন্দর যাত্রায় আমরা একসঙ্গে শিখব সহজ ভাষায়, গভীরভাবে এবং পরীক্ষাভিত্তিক উপায়। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব বাংলা তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ডের তৃতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় গল্প শঙ্কররাও খরাটের লেখা পোটরাজ। তো ইতিমধ্যে তোমাদের যে কবিতা গল্প রয়েছে সেগুলো সবগুলি ক্লাস করানো অলরেডি হয়ে গিয়েছে। আমরা একদম শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। মাত্র আর একটি আন্তর্জাতিক কবিতা আছে, তার সঙ্গে সেই ক্লাসটি করালে তোমাদের যে সাহিত্যটা রয়েছে সেই সাহিত্য শেষ হয়ে যাবে। তারপর তোমাদের ভাষাটা যেটা রয়েছে সেটা করানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই পোটরাজ জিনিসটা কী। তো আমরা এখানে পাবো যে বিশেষ এক ধরনের দেবীর নাম, তার নাম হচ্ছে মারিয়াই। সেই দেবী মারিয়াইয়ের মেন যে পুরোহিত অর্থাৎ প্রধান পুরোহিত হচ্ছেন পোটরাজ। তো এটা হচ্ছে শঙ্কররাও খরাট, যিনি একজন মহারাষ্ট্রের একজন মারাঠি লেখক ছিলেন এবং এই গল্পটা লেখা হয় মারাঠি ভাষায়। বাংলাতে অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী, যেটা তোমাদের লাস্টের দিকে দেওয়া রয়েছে। এবং আমরা সেখানে লেখক পরিচিতিটা একটু দেখে নেব, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ বলা যায় না কোনখান থেকে দেবে, তোমাদের পুরোটাই ভালো করে পড়তে হবে। তো কেউ যদি নোট না করে যদি কেউ টেক্সট বুকটা পড়ে, টেক্সট বুকের কখনো বিকল্প হয় না। কেউ যদি টেক্সট বুকটা ভালো করে পড়ে নেয় তাহলে সব প্রশ্ন সে অ্যাটেন্ড করতে পারবে আশা করি। এই যে এখানে দেওয়াই আছে যে অনুবাদ করেন, মনে রাখবে, সুনন্দন চক্রবর্তী। চলো এরপর আমরা শঙ্কররাও খরাট এনার সম্পর্কে একটু জেনে নিই। বলছেন শঙ্কররাও খরাট 1921 সালে 11ই জুলাই জন্মগ্রহণ করেন এবং 2001 সালের 9 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন মহারাষ্ট্রে। তার সম্পূর্ণ নাম ছিলেন শঙ্কররাও রামচন্দ্র খরাট। একটু মনে রাখবে, এমসিকিউ এরকম দিয়ে দিতে পারে। তার সম্পূর্ণ নাম ছিল শঙ্কররাও রামচন্দ্র খরাট। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে যুক্ত ছিলেন। তিনি মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। তার লেখা মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে। আমরা কিছু পরে আলোচনা করব যে দলিত সম্প্রদায়টা কী, আমাদের আসবে যে দলিত সম্প্রদায়। জীবদ্দশায় খরাট 6টি উপন্যাস, 8টি ছোট গল্পের সংগ্রহ, একটি আত্মজীবনী, বেশ কয়েকটি অকল্পকাহিনীমূলক বই লিখেছেন, যার সবকটি দলিত সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ। তিনি যতটা লিখেছেন তিনি প্রায়ই লিখেছেন দলিত যে রয়েছে সম্প্রদায় রয়েছে তাঁদের ভিত্তি করে। তার সবচেয়ে বিখ্যাত রচনা কি? তার সবচেয়ে বিখ্যাত রচনা হচ্ছে তারাল অন্তরাল। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। প্রথম প্রকাশিত হয় কত সালে? না 1981 সালে। কোনটা? এই তারাল অন্তরালটা। তার অকাল্পনিক ঐতিহাসিক রচনার মধ্যে মহারাঞ্চ ইতিহাস অন্যতম, এটাও মনে রাখবে। তো এগুলো একটু দেখলেই হয়ে যায়, তো বেশি করতে হবে না। তো জন্ম মৃত্যুটা মনে রাখবে, কারণ হঠাৎ এগুলো দিয়ে দেয়। এবং লেখকের পূর্ণ নামটা দেখে রাখবে, অনুবাদ কে করেছেন, কোথার থেকে নেওয়া হয়েছে। চলো এবার আমরা একটু উৎসটা দেখে নিই। বলছে গ্রামের অস্পৃশ্য ও অন্যান্য নিম্ন বর্ণকে, আমি এর আগে একটা কথা বলে নিই, তো কেউ ক্লাসটা স্কিপ করে যাবে না, কারণ পুরো ক্লাসটাই দেখবে কখন কোনখানে কোন কথাটা বলছি, কোন কথাটা ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু এমসিকিউ, তাই প্রত্যেকটা কথাই তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং পারলে খাতা কলম নিয়ে নোট করে নিতে পারো যে যার মতো। তো
গ্রামের উৎস হচ্ছে গ্রামের অস্পৃশ্য ও অন্যান্য নিম্ন বর্ণকে নিয়ে 1958 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1958 খ্রিস্টাব্দে 1958 খ্রিস্টাব্দে শঙ্কররাও খরাট লেখেন বরা বালুতেদার বা 12 জন গ্রাম্য ভৃত্য নামক তার প্রথম প্রকাশিত বই। এই বইটিতে বর্ণিত 12 জন বালুতেদার এর মধ্যে একজন ছিলেন স্বয়ং লেখকের পিতা মাহার ভৃত্য। পোটরাজ গল্পের দামা, আমরা এরপরে আলোচনা করব যে দামাকে পোটরাজ বলে দিয়েছি, যিনি মানে ওই দেবীর প্রধান পুরোহিত ছিলেন, তিনি হচ্ছেন পোটরাজ। এই রকম একজন মাহার ভৃত্যই ছিলেন। সুনন্দন চক্রবর্তী এটিকে বাংলায় অনুবাদ করেন, হ্যাঁ, যা সুন্দরবন নিশীথে জ্বলে ওঠা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথার থেকে নেওয়া হয়েছে না, সুন্দরবন নিশীথে জ্বলে ওঠা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই গ্রন্থের অন্তর্ভুক্ত। তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত আধুনিক ভারতীয় গল্পের 3য় খণ্ড থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য হিসাবে এই গল্পটি সংগ্রহ করা হয়। তো এর চরিত্র বিশ্লেষণ আমরা করে নিই। তো যদি চরিত্র কথা বলি, তো প্রধান চরিত্র হচ্ছে দামা, দেবী মারিয়ার ভক্ত গ্রামের পোটরাজ। তাহলে দামা হচ্ছে যিনি পোটরাজ, তিনিই হচ্ছেন দামা। আমি বলেছি যে দেবী মারিয়াই তিনি এক দেবী ছিলেন, তো তানার ভক্ত বা গ্রামের পোটরাজ। তারপর দুর্পদ মানে হচ্ছে দামার স্ত্রী, অর্থাৎ পোটরাজের স্ত্রী হচ্ছে দুর্পদ। তারপর পাবো আনন্দ, অর্থাৎ পিতামাতার বাধ্য সন্তান, অর্থাৎ দামা বা দুর্পদের সন্তান হচ্ছে আনন্দ। তারপর হচ্ছে অপ্রধান চরিত্রসমূহ কিছু পাবো, যেমন বঞ্চলাবাই, মোড়ল ও তার সঙ্গী সাথীরা। তো এর প্রেক্ষাপট কি, আমরা একটু প্রেক্ষাপটটা দেখে নিই। বলছে সংস্কৃত ও হিন্দি ভাষায় দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্ন বিচ্ছিন্ন। দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত। হিন্দু সমাজের এই প্রান্তিক মানুষগুলি বিভিন্ন সময় বহু সামাজিক আন্দোলনে যুক্ত হলেও তাদের কুসংস্কারাচ্ছন্ন জীবনপঞ্জি সাহিত্যের লিপিবদ্ধ করার কাজ কেউ করেননি। আম্বেদকর এবং শঙ্কররাও খরাটের মতো কয়েকজন ব্যক্তি উপলব্ধি করেছেন নিজস্ব সাহিত্য ঐতিহ্য তৈরি করতে না পারলে দলিত সমাজের অবক্ষয়ের চিত্র বৃহত্তর সমাজের সামনে তুলে ধরা সম্ভব নয়। মূলত খরাট তার লেখায় দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের নানা অভিজ্ঞতার কথা লিখতে শুরু করে। তার কাল্পনিক লেখাগুলির পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখাগুলির মহারাষ্ট্রের সীমানা ছড়িয়ে দেশের সামগ্রিক সাহিত্যিক আঙিনায় জায়গা করে নিয়েছে। বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর দিনলিপি লিখতে বসে অন্যান্য বহু গল্পের মতো পোটরাজ গল্পটিও লেখেন। এবার আমরা টেক্সট বইটা পড়া যাক। তো বলছে, গ্রামের পোটরাজ, দামার বাড়ির আবহাওয়া ভারী। তো আমরা প্রথমেই দেখেছি যে পোটরাজের নাম কি ছিল, পোটরাজের নাম ছিল দামা এবং তার স্ত্রীর নাম হচ্ছে দুর্পদ এবং তার ছেলের নাম হচ্ছে আনন্দ। তো দামা যে সেই হচ্ছে পোটরাজ। তো বলছে গ্রামে পোটরাজ, দামার বাড়ির আবহাওয়া ভারী, অর্থাৎ এখানে আবহাওয়া ভারী বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছু অঘটন ঘটেছে বা কোনো কিছু কালো ছায়া নেমেছে। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাবো পুরোটা পড়লে যে তাদের বাড়ির কোনো অসুস্থ বা কেউ পীড়িত হয়ে আছে, এটাই আমরা দেখতে পাবো। তো বলছে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। তো সমস্ত জায়গায় কেবল লোকেরা মানে হাঁটুর উপর মাথা রেখে চুপটি করে বসে আছে। দামার বউয়ের চোখে জল, অর্থাৎ আমরা এখানে দেখে বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে, কারণ না হলে তো কাঁদবে না। বলছে দামার বউয়ের চোখে জল, অর্থাৎ দামার বউ মানে অর্থাৎ দুর্পদ, আমরা নাম পেয়ে যাব পরবর্তীকালে পড়তে পড়তে। তো ওর চোখে হচ্ছে জল। থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে।
অর্থাৎ আঁচল মানে শাড়ির হচ্ছে প্রান্ত বা কাপড়ের শাড়ির প্রান্তের অংশ দিয়ে সে কী করছে থেকে থেকে মানে চোখ মুচ্ছে, অর্থাৎ সে আগেই বলেছে যে সে তার চোখে জল ভরা, অর্থাৎ সে কাঁদছিল, তাই সে কী করছে শাড়ির আঁচলটা দিয়ে সে কিছুক্ষণ পর পর সে চোখ মুছছে। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। আমরা দেখেছি যে কোনো বাড়িতে এখনও হয় যে কোনো বাড়িতে কোনো কিছু ঘটলে বা হলে তো আশেপাশের লোকজন মানে পাড়া প্রতিবেশী সেখানে এসে উপস্থিত হয় এবং বোঝায়, তার কিছুক্ষণ পর থেকে আবার চলে যায়। তো সেটাই হচ্ছে এখানে যে পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই তারপর আবার চলে যাচ্ছে। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ দৌড় বলতে এখানে দরজা, তাহলে মাঝে মাঝে কেউ না কেউ এসে আবার দরজার দাঁড়িয়ে আছে। লোকে এসে শুধাচ্ছে মানে কি? শুধাচ্ছে মানে জিজ্ঞাসা করছে। তাহলে লোকেরা এসে জিজ্ঞাসা করছে, দ্রুপদ পোটরাজ কেমন আছে? এই যে আমরা নাম পেয়ে গেছি দ্রুপদ, তা দ্রুপদ মানে হচ্ছে পোটরাজের স্ত্রী হচ্ছে দ্রুপদ। তো দ্রুপদকে জিজ্ঞাসা করছে লোকেরা এসে যে পোটরাজ কেমন আছে, অর্থাৎ দামা কেমন আছে। উত্তরে কি বলছে? এখনও প্রাণটুকু আছে খালি বাবা। করুণ মুখে সে জবাব দিচ্ছে। কীরকমভাবে জবাব দিচ্ছে? সে করুণ মুখ নিয়ে জবাব দিচ্ছে যে এখনও প্রাণটুকু খালি আছে। বলছে ভেবো না, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? তো লোকেরা এসে যখন জিজ্ঞাসা করছে যে কেমন আছে, তখন উত্তরে বলছে শুধু প্রাণটুকু আছে খালি বাবা। আর তারপর তারা উত্তরে বলে যে এত ভেবো না, এত কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায়। তো তানারা বলছেন যে কাঁদছো কেন, এত কেঁদো না, যে সব মানে সারা গাঁটাই মানে অর্থাৎ পুরো গ্রামটাই তো একই অবস্থা, যে প্রত্যেকটা বাড়িতে একজন করে বিছানায়, অর্থাৎ একজন করে রোগাক্রান্ত। জানি বাবা, তাও ভয় লাগে। তো এটা কে বলছে? এটা বলছে দ্রুপদ বলছে যে হ্যাঁ জানি, তাও কিন্তু কি হচ্ছে, ভয় লাগছে। দ্রুপদ কারুর যাওয়ার সময় হলেই যাবে। বলছে যে দ্রুপদ কারুর যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার যাওয়ার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। তো যাওয়ার সময় বলতে এখানে মৃত্যুকে বোঝানো হচ্ছে, যে যার মৃত্যু নিকটে আসবে, যার মৃত্যু চলে আসবে সেই যাবে, কিন্তু যার মৃত্যু নিকটে আসেনি তার যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। জানি বাবা ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। জানি বাবা কথাটা ঠিক, কিন্তু যে রোগটা হয়েছে খুব বড় কঠিন রোগ, তাই খুব কি হচ্ছে, ভয় হচ্ছে। দ্রুপদ বলছে কেউ না বলেছে? তো তখন তার প্রতি উত্তর দেয় যে এই কথাটা কি কেউ না বলেছে যে বড় কঠিন রোগ? কিন্তু এখন ঠাকুরের মুখের চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলের সমান। এই কথাটা কেন বলা হচ্ছে? বলছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, অর্থাৎ এই মুহূর্তে মানে ঠাকুরের কাছে চাওয়ার সময় এত কেঁদো না, এত মানে ভেঙে পড়ো না, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ যারা রোগাক্রান্ত অবস্থায় আছেন মা অর্থাৎ ওই দেবী মারিয়াই সবাইকে ঝেঁটিয়ে নিয়ে যাবেন, অর্থাৎ এখানে মৃত্যুর দিকে ইঙ্গিত করছে। এখানে মূলত আমরা দেখতে পাবো যে গ্রামের এক ধরনের কুসংস্কার আমরা একটু কিছু লক্ষ্য করতে পারি। তো তার কাছে সকলে সমান, অর্থাৎ তার বলতে এখানে কার কাছে বোঝানো হচ্ছে? তার বলতে এখানে দেবী মারিয়ায়ের কথা বোঝানো হচ্ছে। তার কাছে সকলে সমান বলতে এখানে যিনি বলছেন তিনি এটাই বোঝাতে চাইছেন যে এখানে পোটরাজ অর্থাৎ মায়ের যিনি ভক্ত, অর্থাৎ মানে দেবী মারিয়ায়ের যে নিত্য পুজো করে, যে প্রধান পুরোহিত, হ্যাঁ, তিনিও যেমন সমান, এবং আরও 5 জন অর্থাৎ গ্রামের যে লোক তারাও তাঁর কাছে সমান। সেই জন্যই বলছেন যে হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান, অর্থাৎ কে পোটরাজ, কে সাধারণ মানুষ তিনি দেখেন না, তাঁর কাছে সকলেই সমান। বলছে ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। ঠিক ওই সময় যখন কথাবার্তা চলছে, ওই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। মনে রাখবে আমরা তিন চারটে আমরা ডাক শুনতে পাবো, তো এটা খুবই গুলিয়ে যায়, তো মনে রাখবে, ঠিক আছে? কি বলছি যে বাড়ির সামনে
নিম গাছে, কোন গাছে? নিম গাছে। না কি হচ্ছে? কাক চেঁচিয়ে উঠছে। দূর্পদ বলে, এই বাচ্চারা মার বেজম্মাটাকে। বেজম্মা বলতে ওই কাকটার দিকে ইঙ্গিত করছে, কাকটাকে এখানে বেজম্মা বলা হচ্ছে। পরীক্ষায় এমসিকিউ যেহেতু তোমাদের শর্ট, তাই চলে আসতে পারে যে বেজম্মা বলতে কাকে বোঝানো হচ্ছে। বেজম্মা বলতে ওই কাকটাকেই বোঝানো হচ্ছে। তো পোটরাজকে ডাকে রে, তো এখানে একটা মানে কুসংস্কারাচ্ছন্নকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, খারাপ দিকে একটা ইঙ্গিত বোঝানো হচ্ছে যে কাকটা, যে দূর্পদ মনে করছেন যে কাকটা এসে যে ডাকছে সেটা পোটরাজকে অর্থাৎ দামাকে ডেকে নিয়ে যাওয়ার জন্যই, তাই সে ডাকতে এসছে। তো বেজম্মা বলতে এখানে কাকটাকেই বোঝানো হচ্ছে। আর বেজম্মা কাকে বলা হয়? বেজম্মা হচ্ছে যার জাতপাতের কোনো ঠিক নাই, তাকেই হচ্ছে কি বেজম্মা বলা হয়, ঠিক আছে, মানে জন্মের যার কোনো ঠিক নাই। বলছে কাকটা ডেকেই চলে, অর্থাৎ সেই কাকটা কী করছে? ডেকেই চলেছে, কন্টিনিউ। দূর্পথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। কে ঢিল ছোঁড়ে? দূর্পথের ছেলে। এইটাও ইম্পর্টেন্ট, কে ঢিল ছোঁড়ে? দূর্পথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। তো বলতে গেলে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। তারপর বলছে ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। তো দূর্পথের ছেলে, আমরা পরে পরবর্তীকালে নাম পেয়ে যাব আনন্দ, সে কি করে? যা কাকটার দিকে ঢিল ছোঁড়ে, আর তারপর কাকটা ডাকতে ডাকতে উড়ে চলে যায়। সব সময় বেজম্মাটা আমাদের সাপমন্নি করছে, অর্থাৎ বেজম্মাটা বলতে সেই কাকটার দিকে ইঙ্গিত করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার সাপমন্নি মানে কি? মানে কি অভিশাপ দিচ্ছে, ঠিক আছে। তাহলে সবসময় এই বেজম্মাটা অর্থাৎ কাকটা আমাদেরকে কি করছে? অভিশাপ করছে। দূর্পদ গজগজ করে আপন মনে। এবার দূর্পদ সে নিজে নিজে কি করছে? মানে পোটরাজের স্ত্রী দূর্পদ সে নিজের মনে মনে তখন গজগজ করতে লাগে। এবার হচ্ছে এ হলো আষাঢ় মাস। কোন মাসের কথা ইঙ্গিত দিয়েছে? না, আষাঢ় মাসের কথা ইঙ্গিত দিয়েছে। ভালো করে এই টার্মটাও মনে রাখবে যে এ হলো আষাঢ় মাস। সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমোট, গাছের পাতা একটু নড়ছে না, স্থির, তা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে। অর্থাৎ বলছে যে এটা আষাঢ় মাস চলছে, সারা আকাশ আমরা জানি আষাঢ় মাসে মেঘে ঢাকা থাকে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে, এবং মাটিটা আঠালো হয়ে গেছে কাদায়, কারণ বৃষ্টিতে সমানে যখন বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটিটা আঠালো হয়ে গেছে। গুমোট মানে হচ্ছে দম বন্ধ করা একটা পরিস্থিতি, এবং গাছের পাতা একটু নড়ছে না, তা বোঝাই যাচ্ছে গুমোট আগে বলেই দিয়েছে যেখানে দম বন্ধ করা পরিস্থিতির দিকে ইঙ্গিত করছে, এবং বলছে যে তা থেকে ফোঁটা ফোঁটা জল ঝরছে, যে সেই পাতার থেকে, গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। দামার বাড়ির দরজার একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। এর আগে আমি বলেছি যে একটা টার্ম বলেছিলাম, যে টার্মটা মনে রাখবে, কারণ আমরা তিনটা ডাক আমরা শুনতে পাবো। তো একটা প্রথমে মানে দেখেছি যে কে চেঁচাচ্ছে, না কাক, একটা কাক কোথায় ছিল? নিম গাছের উপর ছিল। এখন আমরা পাবো দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলাম। কে দিয়েছে? কুকুর দিয়েছে। শুনে দূর্পথের প্রাণ শুকোয়। তো তোমাদের যেহেতু এমসিকিউ, তাই প্রশ্ন আসতেই পারে যে কি শুনে দূর্পথের প্রাণ শুকিয়ে যায়। তো ওই কুকুরের টানা চিৎকারটা শুনে দূর্পথের প্রাণটা শুকিয়ে যায়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গৌর দেয় না কেন সেই কুত্তাটাকে। যখন সেই কুকুরটা চেঁচায়, সেই কুকুরের চেঁচানোর উপরে সেই দূর্পথ তখন মানে চেঁচাতে শুরু করে, চেঁচিয়ে কি বলছে? যে হে ভগবান, গৌর দেয় না কেন এই কুত্তাটাকে। অর্থাৎ গৌর মানে কি? মানে হচ্ছে সমাধি, অর্থাৎ কবর দেয় না কেন এই কুত্তাটাকে, অর্থাৎ কুকুরকে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। বলছে কি? ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দূর্পথের পাশের বউটি বলে। তখন দূর্পথ অন্য পাশে বসা বঞ্চলা বলে, দূর্পথ, মারিয়ে যাত্রা গিয়েছিলিস তো? তখন মানে এক পাশের বউ যে ছিল, অর্থাৎ এখানে প্রতিবেশীর একজনের কথা বলা হচ্ছে, সে বলছে ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে, মানে এখানেও একটা কুসংস্কারের দিকে ইঙ্গিত করছে। তখন দূর্পথের অন্য পাশে বসা বঞ্চলা বলে। কে বলে? বঞ্চলা বলছে যে দূর্পা, মারিয়ায়ের যাত্রা গিয়েছিলিস তো?
তো এখানে এই রকম এমসিকিউ আসতে পারে যে দূর্পা মারিয়ার যাত্রা গিয়েছিলিস তো, কথাটা কে বলেছিল? দামা, পোর্টরাজ, বঞ্চলা, না আর একটা বলে দিল যে কোনো একটা অপশান দিয়ে দিল। তো আমাদের কি বলতে হবে? যে বঞ্চলা বলেছিল। যেতে ভুলি কি করে, তা বলিনি। বলছে দূর্পাত বলছে কি করে ভুলি বল যেতে। তখন ওই বঞ্চলা বলছে তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস, অর্থাৎ এই যে ওদের বাড়িতে একটা বিপদ চলছে, যদি সেই বিপদের সময় সে ভুলে গিয়ে থাকে, যদি সে ভুলে যায়, তাই মনে করিয়ে দেওয়ার জন্যই সে বলেছিল। না, মেয়ে মা যদি নির্দয়া হন তাকে তো কিছু দিতেই হবে। মানে নির্দয়া মানে কি? যদি নিষ্ঠুর, অর্থাৎ মা যদি নিষ্ঠুর হন কিছু করার নেই, তাকে তো দিতেই হবে। ছাড় তো, হঠাৎ মাথায় এলো তাই বললাম। তখন আবার মানে দূর্পা বঞ্চলা বলছে যে ছেড়ে দে, হঠাৎ কথাটা মাথায় এলো তাই তোকে একবার জিজ্ঞাসা করে নিলাম। বলছে সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করে কি সাধ্য কি? ওরে কেউ হেলা করেছে কি টেরটাই পেয়েছে। বলছে ওকে যে হেলা করবে সেই ওর টের পাবে যে কি জিনিস, মানে উনি খুব হয়তো রাগান্বিত, এরকম একটা কিছু। বলছে ক্রোধ তেনার বন্যার বাইরে। বললাম উনি হয়তো রাগান্বিত, অর্থাৎ ক্রোধ মানে কি? রাগ তেনার বন্যার বাইরে, অর্থাৎ প্রচুর রাগ। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। তখন বলছে হ্যাঁ, ওকে যে মানে শান্ত করার জন্য যে যা করতে বলেছি করেছিস, তো এটা করেছিস, ভালো করেছিস। তাই বলছে তুষ্ট রেখে ভালো করেছিস, অর্থাৎ সন্তুষ্ট, যেটা বলা হয় যে ওকে সন্তুষ্ট রেখে ভালো করেছিস। মেয়েটি দূর্পাতের মুখে তাকিয়ে যোগ করে, এ দেখো কাঁদিস কেন? তখন মেয়েটি দূর্পাতের দিকে তাকিয়ে বলছে যে কেন কাঁদিস? কাঁদলে যে অমঙ্গল। কাঁদলে কি হয়? কাঁদলে অমঙ্গল, অর্থাৎ অশুভ। এখানে একটা বিপদের ইঙ্গিত দিচ্ছে। তো পরীক্ষায় এমনও কোশ্চেন আসতে পারে যে কাঁদলে কি হয়? মঙ্গল, অমঙ্গল, আরও দুটো অপশান দিয়ে দিল। তো আমাদের কি বলতে হবে? যে কাঁদলে অমঙ্গল হয়। দূর্পা তোর স্বামীর, অর্থাৎ স্বামীর মানে হচ্ছে স্বামী, কিছু হবে না রে, মা ওকে দেখবেন। বলছে তোর স্বামীর কিচ্ছু হবে না, মা ওকে ঠিক দেখবেন। সে তো বটেই, ওর বাপ মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোর্টরাজ। বলছে যে হ্যাঁ সে তো বটেই, কারণ যে পোর্টরাজের পিতামাতা ওই মায়ের দেবী মারিয়ায়ের কাছে মানত করেছিল, সেজন্যই ও আজকে পোর্টরাজ। বঞ্চলাবাই কি বলছে? যে তাহলে এই তো বুঝেছো। বলছে তুমি তো জানো, বুঝেছো, দামা হলো গিয়ে মায়ের পোর্টরাজ, তার ভক্ত, নিত্য তার পুজো করে। অর্থাৎ মানে হচ্ছে নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে সর্বদা, ঠিক আছে, ধারাবাহিক, সর্বদাই তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? অর্থাৎ বলতে চাইছে যে যার সারাদিন তার পায়ের কাছে পড়ে থাকে, সারাদিন তার পুজো করে, মানে সারাক্ষণ তার কাছেই থাকে, তার ভক্ত, তো মা কি তার ভক্তকে কি ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? অর্থাৎ মানে তার কোপে কিভাবে সে পড়তে পারে, এটাই এখানে প্রশ্ন তুলছে। বলছে ব্যাপারটা কি? বলছে কি ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলে রয়েছে? দূর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা তোমার রোষে পড়লাম কেন? বলছে হে মা তোমার রোষে পড়লাম কেন? এই বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপোস করেছি। এবার দূর্পা বলতে শুরু করেছে যে সে কি করেছে। হে মা বছর বছর তোমার যাত্রা করি, তোমার দুধে দয়ে চান করায়, সবুজ শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই, প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানে পর ভেজা শাড়িতে গড়ান দিই, বছর বছর যেমনি পারি তেমনি দিই, ছাগল দিতে না পারলে কুকুরও দিই, তোমার দরে রক্তের ছটা দিই। এখান থেকে লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন দিন? মঙ্গলবার আর শুক্রবার তোমার নামে উপোস করি।
কোন দিন? মঙ্গলবার আর শুক্রবার তোমার নামে উপোস করি। পরীক্ষা এখান থেকে এতটুকুর মধ্যে যে কোনো এমসিকিউ একটা দিয়ে দেবেই দেবে, আমি বলে দিলাম। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, মানে প্রত্যেক বছরে কি করি? তোমার যাত্রা করি। তোমায় দুধে দইয়ে চান করায়। কিসে চান করায়? দুধ দিয়ে আর দই দিয়ে চান করায়। আচ্ছা, এখানে বলে দিই যে এখানে একটা রয়েছে এই বাড়িতে ঢোকা ইস্তক। ইস্তক মানে হচ্ছে কি? মানে হচ্ছে পর্যন্ত, ঠিক আছে? ইস্তক মানে হচ্ছে পর্যন্তই বোঝায়। বলছে তোমায় দুধে দইয়ে চান করায়, ঠিক আছে? এবার বলছি সবুজ শাড়ি পরাই। তাহলে কি শাড়ি পরাই? সবুজ শাড়ি পরাই। কপালে হলুদ কুমকুম দিই, ঠিক আছে? কুমকুম কি আমরা জানি, মানে তরল হচ্ছে লাল রং, যা টিপ মানে টিপের মতো কপালে দেয়, সেটাই হচ্ছে কুমকুম। তোমার সম্মুখে ভোগ দিই। কি দিই? ভোগ। তোমার সম্মুখে ভোগ দিই। নারকেল দিই। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। অর্থাৎ মানে গড়াই, ঠিক আছে? মানে প্রতি আষাঢ়ের অমাবস্যায় স্নানের পর ওই ভেজা শাড়িতে গড়ান দেয়। বছর বছর যেমনি পারি তেমনি দিই। ছাগল দিতে না পারলে কুকুরও দিই। কুকুরো জিনিসটা কি বলে দিই? কুকুরো জিনিসটা হচ্ছে মোরগ। মোরগকে কুকুরো বলা হচ্ছে, মনে রাখবে যে ছাগল দিতে না পারলে মোরগ দিই। তোমার দোরে রক্তের ছটা দিই। ছটা মানে কি? ছিটানো, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখে রাখবে। এখান থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। এবার বলছে, মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে প্রদীপ দিয়েছি। অর্থাৎ প্রদীপ। প্রদীপ মানে হচ্ছে প্রদীপ। এটাও ইম্পর্টেন্ট। কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করে তবুও আমার কপালে এমন কেন মা? অর্থাৎ বলছে যে তোমার দোরে রক্তের ছটা দিই। ছাগল দিতে না পারলে কুকুর অর্থাৎ মোরগ দিই। মানে প্রতি অমাবস্যায় ভেজা শাড়িতে তোমার সামনে গড়ান দিই। হ্যাঁ, তোমার সামনে ভোগ দিই, নারকেল দিই। তোমাকে কখনো মানে অন্ধকারে রাখিনি, প্রদীপ দিই। তো এত কিছু করার পরেও তোমাকে এত ভক্তি করি, তারপরেও কেন আমার কপালে এমন? এখানে প্রশ্ন করছে। বলছে, মা, তোমার লীলা বুঝিনি। তোমার লীলে বুঝিনি অর্থাৎ তুমি কি বলতে চাও? অর্থাৎ লীলে মানে দেবতার কার্যকলাপ, হ্যাঁ, ঠিক আছে? সেই জন্যই বলছে, মা, তোমার লীলে বুঝিনি, মানে তোমার কার্যকলাপ ঠিক আমার বুঝে আসছে না। দূর্পাত বলেই চলে। দূর্পাত এরকমভাবে বলেই চলে। তার গলায় আরতি মানে কি? তার গলায় একটা মানে কাতরতার মানে কাতর সুর। শেষে মারিয়ায় এর মন্দিরে দিকে মুখ করে হাত জোড় করে সে প্রার্থনা করে। এবার শেষে কি করছে না, এত কিছু বলার পরেও তারপর শেষে গিয়ে মারিয়ায়ের মন্দির যেদিকে আছে সেই দিকে মুখ করে, এখানে বলে দেয়নি কোন দিক, ইঙ্গিত করেনি, কিন্তু বলেছে যেদিকে মন্দিরটা রয়েছে সেদিকে ইঙ্গিত করে সেই দিকে মুখ ঘুরিয়ে হাত জোড় করে সে প্রার্থনা করছে। কি বলছে? বলছে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? বলছে, দেবী মারিয়াইকে বলছে যে আমি কোনো কি ভুল করে ফেলেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও। যদি আমি ভুল করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার স্বামী অর্থাৎ স্বামীকে বাঁচাও। তার হাগাবমি বন্ধ করে তাকে ভালো করো মা। তাহলে এখানে আমরা এতক্ষণ পর দেখতে পেলাম যে কি হয়েছে। এতক্ষণ পর আমরা দেখতে পেলাম রোগটা কি না, এখানে হাগাবমির কথা বলা হচ্ছে, অর্থাৎ কলেরা, যাকে আমরা কলেরা বলে থাকি, সেটাই। এবার বলছে আবহাওয়াটা থমথমে। আবহাওয়াটা কেমন? না, আবহাওয়াটা থমথমে, কারণ প্রত্যেক বাড়িতে এরকম হয়েছে। তো সারা গায়ে একজন করে আমরা আগে দেখেছি যে বিছানায়, তো গায়ের সর্বত্র কান্নায় আর চিৎকারের আওয়াজ। তো মানে সবার বাড়িতে একটা অন্ধকারের ছায়া নেমে এসেছে বলতে গেলে চলে। তো সেজন্যই বলছি যে আবহাওয়াটা থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দূরপাতের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। তো আমরা এর আগেও কিন্তু পেয়েছি একবার, তো আবার পেলাম। এই টার্মগুলো তোমরা মানে গুলিয়ে ফেলো না, যে দূরপাতের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। শুনে
হাত পা স্থির। তো একবার শুনেছি, শুনে তার প্রাণ শুকিয়ে যায়। কি শুনে? সেটা কুকুরের চিৎকার শুনে তার প্রাণটা কিন্তু শুকিয়ে গিয়েছিল। এবার যেটা হচ্ছে, তার হাত পা স্থির হয়ে যায়। কাকের ডাক শুনে তার হাত পা কিন্তু স্থির হয়ে যায়। এইগুলো ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের এমসিকিউ এর জন্য এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। বলছে রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারে চড়ে, আর দূরপাতের বুকের ধুকপুকুনি পলকের জন্য থমকায়। তো ফেউ কি? যে রাত্রে, ফেউ মানে হচ্ছে শিয়াল। তো রাত্রে শিয়াল বাড়ির চারিদিকে চক্কর দেয় এবং তীক্ষ্ণ চিৎকার করে, অন্ধকারকে চিরে দেয়। যে অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ চিৎকার করছে এবং দূরপাতের এটা শুনে কি হয়, বুকের ধুকপুকুনি পলকের জন্য থমকে যায়। তো এর আগে যেটা আমরা দেখলাম যে হাত পা স্থির হয়ে যায়, তার আগেও একটা দেখেছি এবং এখনও আর একটা পেলাম। এটা মনে রাখবে যে কখন কি হচ্ছে। হ্যাঁ, তারপর নতুন দিন হয়। তো এটা রাতের ঘটনা। তারপর কি হচ্ছে, আবার নতুন দিন শুরু হচ্ছে। বলছে আকাশে মেঘ ঘন করে আসে, চারিদিক অন্ধকার, খাঁ লাগে। তো চারিদিক পুরো একদম অন্ধকার, খাঁ লাগছে। সমানে বৃষ্টি পড়েই চলেছে, অর্থাৎ পড়ছে। সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। অর্থাৎ বৃষ্টি পড়ছে, মেঘে ঢাকা হয়েছে, সেজন্য সূর্য দেখা যাচ্ছে না। এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি দামা? তো সেই সময় মোড়ল মানে কি? মানে হচ্ছে গ্রামের প্রধান বা সর্দার যে, সে আসে এবং তার সঙ্গে তার চেলারাও আসে। এসে চেঁচিয়ে বলছে যে দামা বাড়ি আছো নাকি দামা? জিজ্ঞাসা করছে যে দামা বাড়িতে আছে কি না। পোর্টরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না। যখন তারা মানে জিজ্ঞাসা করে, কিন্তু তারপরেও সেখান থেকে কোনো আওয়াজ আসেনি। এমনকি কোনো ফিসফিসানিও না, এমনকি কোনো যে আস্তে আস্তে শব্দ, সেটাও আসে না। তাতে মোড়ল গলা চড়ায়, মানে যেভাবে মোড়ল ডাকছিল চেঁচিয়ে, তো আরও একটু জোরে চেঁচিয়ে বলে, ওহে দামা পোর্টরাজ বাড়ি আছে? তো আবার জিজ্ঞাসা করছে যে ওহে দামা পোর্টরাজ কি বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক 4 জনকে দেখে। কয়জন লোক এসেছে না? লোক 4 জনকে দেখে। গ্রাম মণ্ডলের লোকেরা এসেছে গো। তো শেষ পর্যন্ত কেউ একজন দেখে বলছে যে গ্রাম মণ্ডলের লোকেরা এসেছে। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি। তাহলে এবার বঞ্চলাবাই কি বলছে? হ্যাঁ, সে তো সত্যি। পোর্টরাজ কেমন আছে দেখতে তো লোক আসতেই হবে, কারণ সে কি? সে হচ্ছে মানে প্রধান, সে হচ্ছে প্রধান পুরোহিত। তো সে কেমন আছে না আছে, অর্থাৎ খোঁজ তো সবাই নেবে না। সেই জন্য এই টার্মটা একটু মনে রাখবে যে 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। কয়দিন হয়ে গেল না? 3 দিন হয়ে গেল পোর্টরাজ রোদে বেরোয় না। কয়দিন হয়ে গেল? পরীক্ষা এমসিকিউ এরকম আসতেই পারে। এটা এর আগে মনে হয় এসেছিল, যতটা সম্ভব তাও তোমরা একবার দেখে নিতে পারো। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়, এর আগেও বলেছে যে সব বাড়িতে প্রায় কয়জন? একজন করে বিছানাতে আছে। কে যে কাকে বলে, কে যে কাকে বলছে সে বোঝা মুশকিল। কে কি বলবে? কে জানে না আজ তার কপালে কি ঘটবে, অর্থাৎ কে জানে না তার মৃত্যুর সংবাদ। এখানে তার কপালে বলতে কি ঘটবে বলতে এখানে মৃত্যুর দিকে ইঙ্গিত করা হচ্ছে, যে কার মৃত্যু ঘনিয়ে আসবে বা কে তার সেই দেবীর ডাকে সাড়া দিবে, তা ঠিক কেউ তো জানে না। এটা একদমই ঠিক। তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে, তাও জানে না, কিন্তু তাও কি করছে? সবাই অন্যকে জিজ্ঞাসা করছে। বলছে ভুলো না দামা গায়ের পোর্টরাজ। বলছে ভুলো না, দামা হচ্ছে গিয়ে গায়ের পোর্টরাজ। এখন যখন মা খেল শুরু করেছে, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তো এখন যে দেবী মারিয়াই, তিনি কাউকে এখন আর কোনো বেছে যে রোগ দিচ্ছেন তেমন নয়। তার সামনে যেই পড়বে সেই তার কোপে পড়ে যাচ্ছে, অর্থাৎ তারই রোগ হয়ে যাচ্ছে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবে, অর্থাৎ ওই দৌড়ে লোককে আসতেই হবে। কারণ সে কি? কারণ পোর্টরাজ। বলছে মেয়েরা যখন কথা বলছিল দূরপথ দরজার কাছে গেল,
যখন মেয়েরা মানে ভিতরে মেয়েরা যখন গল্প করছিল, দ্রুপদ কী করলো, তখন দরজার কাছে গেল, কারণ বাইরে কেউ আছে, যে বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দ্রুপদ। মোড়লের সামনে গিয়ে মাথা ঝুঁকিয়ে পেন্নাম হই, অর্থাৎ মোড়লের সামনে গিয়ে মাথা ঝুঁকে, মানে যখন বাড়ির থেকে বেরোচ্ছিল তখন আঁচল দিয়ে, অর্থাৎ কাঁদছিল তাই আঁচল দিয়ে চোখটা মুছে নিল। মুছে নেওয়ার পর এবং মোড়লের সামনে গিয়ে ঝুঁকে কী করলো, প্রণাম করলো। তার অবস্থা দেখে মোড়ল শুধালো, অর্থাৎ শুধালো মানে কি, জিজ্ঞাসা করলো। মোড়ল জিজ্ঞাসা করলো, দামা কোথায় এ কদিন? অর্থাৎ মোড়ল কিন্তু জানে না যে দামার কি হয়েছে, তাই জিজ্ঞাসা করছে দামা কোথায় এ কদিন। বলছে তার অবস্থা দেখে মোড়ল শুধালো যে দামা কোথায় এ কদিন। মোড়ল কিন্তু জানে না, বলছে ঘরের বিছানায়। বিছানায়? কেন বিছানায়? মোড়ল যেহেতু জানে না তাই একটু অবাক হয়ে যায়। বলছে মায়ের দয়া। তো আমরা দেখতে পাই যে মায়ের দয়া বলতে কি বোঝানো হচ্ছে, মানে ওই জাতির লোকেরা বিশেষ এই ধরনের রোগকে বলে থাকে মায়ের দয়া। অর্থাৎ মানে যেটা বলেছিল যে কলেরা রোগটা হয়েছে, সেই রোগটাকে এখানে মায়ের দয়া হিসাবে বলা হচ্ছে। হ্যাঁ, বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকেছে। অর্থাৎ এই কথাটা বলতে গিয়ে সে তখন কেঁদে ফেলে এবং মুখ ঢাকছে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন? মোড়ল অবাক হয়। বললাম যে সে তো জানে না আগে থাকতে যে কি হয়েছে, কিন্তু কদিন সে দেখতে পাচ্ছে না মায়ের ভক্তকে, তাই সে বাড়ি এসছে এবং জিজ্ঞাসা করছে। যখন সে শুনলো সে মায়ের কোপে পড়েছেন, মায়ের দয়াতেই পড়ে গেছেন সে, অর্থাৎ মোড়ল একটু অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করছে যে কি বলছো, সে মা নিজের ভক্তকেই হেনে দিয়েছেন? হেনেছেন মানে কি? হেনেছেন মানে হচ্ছে আক্রান্ত করেছেন, যে নিজের ভক্তকেই আক্রান্ত করেছেন। আরেকজন বলে, মানে মোড়লের সাথে তো আমরা দেখলাম যে মোড়ল তিনি একা আসেননি, তানার সাথে চেলা, ঠিক আছে, তানার সাথে তানার চেলারা কিছুজন এসেছিল। তাদের মধ্যে একজন বলছে যে, আর একজন বলে যে নয়তো কেন, মানুষ তো সে। অর্থাৎ বলছে হ্যাঁ, সেও তো একজন মানুষ, সে তো কোনো আর অন্য গ্রহ থেকে আসেনি, হতেই পারে, না হওয়ার কি আছে। তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস। অর্থাৎ আবার বলছে হ্যাঁ এটা ঠিক, সে অন্য গ্রহের মানুষ নয়, আরও 5টা মানুষের মতন আমাদের মতো মানুষ হলেও কিন্তু তার সকাল সাঁঝ মানে মায়ের ছায়ায় বসবাস। অর্থাৎ সে তো সারাদিনই নিত্যদিন মায়ের পুজো করছে, মায়ের দেখাশোনা করছে, তো তাকে হেনে দিল, এই কথাটা মোড়ল কী করতে, বিশ্বাস করতে পারছে না। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে যে পড়বে না তার ঠিক নেই। তো বলছে দেবীর যখন চক্কর শুরু হয়েছে, কে এর কোপের মধ্যে পড়বে আর কে কোপে পড়বে না, এটার কোনো মানে নাই, ঠিক নাই, ঠিক বলতে পারছে না। তো ক্লাসটা মানে অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করব এটা 2টো ক্লাসে ভাগ করে পড়ানোর। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। That all for today's class. If you enjoyed this class, don't forget like, share and comment. See you in the next class with another important topic. Until then, take care, stay safe.